সুজনকে আমাকে এই গোল টেবিলে আমন্ত্রণ জানার জন্য বিশেষ ধন্যবাদ। কারণ গোল টেবিলে আমরা অনেক সময় দেখি, আমরা ফার্স্টলি গোল টেবিলে নাই, কিন্তু গোল টেবিলে অনেক সময় দেখি যে বিভিন্ন মতামত সেখানে আসে। এখানে যে মতামতগুলো শুনেছেন প্রায় সকলেই এক। আমি একটু ভিন্ন মত পোষণ করব। হয়তো শেষ রেজাল্টটা একই হবে যে হ্যাঁ, দুইটা আইনই আমরা আবার ফেরত চাচ্ছি এবং আরও জোরদারভাবে ফেরত চাচ্ছি। কিন্তু এখানে অনেক বক্তব্য এসছে যেটার সাথে আমার খুবই দ্বিমতই আছে, সিরিয়াস দ্বিমত আছে। বারবার যে প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হয়েছে, আপনারা বারবার বলছেন যে জুলাই সনদকে আমাদের রাখতেই হবে, অ্যাট অল কস্ট যা বলা আছে সবই রাখতে হবে এবং গণভোটকেও আমাদের রাখতে হবে, গণভোটের ফলাফল রাখতে হবে। শ্রদ্ধেয় ডক্টর মজুমদার বলেছেন যে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসছে, কিন্তু এটা গণতান্ত্রিক আপনাদের যে ঐক্যমত্য কমিশন, এটাকে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। ইটস এ সিলেক্টিভ প্রসেস, কয়েকজনকে নিয়ে আপনারা বসে ডিসিশন নিয়েছেন। গণতন্ত্র ওখানে কোথায় ছিল? কিসের নির্বাচন? কে এসছে বাইরে থেকে, কে কথা বলতে পেরেছে? কেউ না। আমরা সেই ছবিটা আপনাদের সবার মনে আছে। আজকে খুব এক্সেপশনাল, স্টেজে একজন নারী বসা, ওই ছবিটা আপনার মনে আছে, যেখানে একজন নারী ছিল না। এই জুডিশিয়াল রিফর্ম কমিশন, যেখানে আমার কলিগ ব্যারিস্টার শাওন খুব ভালো ভূমিকা পালন করেছেন, অবশ্যই নিঃসন্দেহে, ওখানে একজন নারী ছিলেন না, একজনও না। পুরা বিচার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, আমাদের অল্প হলেও কয়েকজন নারী বিচারক বিচারপতি আছেন, অল্প হলেও আমরা কয়েকজন আইনজীবী আছি, লিটিগেন্ট অনেক আছেন, বিচারপ্রার্থী অনেক নারী আছেন, একজনে কিন্তু ওখানে সম্পৃক্ত করা হয়নি। সো এই আমরা অন্তর্বর্তীকালীন প্রসেসটা অফকোর্স সবাই আমরা সমর্থন করছি, কিন্তু ওই প্রসেসেও যে অনেকে বাদ দেওয়া হয়েছে এটাও আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আর গণভোটের কথা, গণভোটে 70% ভোট দিতে পারেন। এখানে আপনারা হয়তো অনেকে ভোট দিয়েছেন পক্ষে, কেউ হয়তো বিপক্ষে ভোট দিয়েছেন। এখনই আপনাদেরকে জিজ্ঞেস করি, গণভোটের তৃতীয় প্রশ্ন যেটা ছিল, আরও 30টি যে সংস্কার প্রস্তাব আছে সেটার সাথে আপনি একমত কিনা? আপনার হাত তুলে আমাকে বলেন, কয়জন আমাকে বলতে পারবেন ওই 30টা প্রস্তাব কী ছিল? একজন হয়তো, আই থিঙ্ক স্যার, দুইজন হয়তো বলতে পারবেন, ফাহিম ভাই হয়তো বলতে পারবেন, নিঃসন্দেহে বলতে পারবেন, আর কেউ পারবেন না। সো আপনারা কিসের জন্য ভোট দিয়েছেন সেটা আপনারা, আই ডোন্ট থিঙ্ক আপনারা বলতে পারবেন আমাকে যে আপনারা জানেন অ্যাকচুয়ালি। সো এটা একটা বড় প্রশ্ন যে আপনি ভোট দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন। এটা আইনের একটা মিনিমাম ব্যাপার, যে আইনের একটা নিশ্চয়তা থাকতে হবে, আইনটা কী সেটা আমাদের সবার জানতে হবে। সো আমি যেটা ভোট দিই, কিসের জন্য ভোট দিচ্ছি, হ্যাঁ না আমি এটা জানি, কিন্তু কিসের জন্য হ্যাঁ দিচ্ছি এটা আমি যদি না জানি, তাহলে আই এম নট শিওর ওই ভোটের কতদূর মূল্য আছে। দ্য পয়েন্ট ইজ, যেটা আমরা সবাই বুঝেছি, যে গণভোটে ভোট দেওয়া হ্যাঁ মানে পরিবর্তনের জন্যে ভোট দেওয়া। এগুলো, এই স্লোগানগুলো আপনার চারিদিকে দেখেছেন, সারা দেশ জুড়ে দেখেছিলেন যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিবেন। পরিবর্তনের মানেটা কি, ওটা কিন্তু এভাবে ব্যাখ্যা সেভাবে দেওয়া হয়নি। সংস্কারের জন্য, বাট দ্যাটস ফাইন, উই ওয়ান্ট চেঞ্জ, এটা আমরা এগ্রি করতে পারি, এটার কনসেনসাস আমাদের আছে, আমরা সবাই চাচ্ছি, কিন্তু কীভাবে এক্স্যাক্টলি কী পয়েন্ট সেটা ওইভাবে আমরা ক্লিয়ার না। মোটা দাগে আমরা ক্লিয়ার, কিন্তু ফাইন পয়েন্টে অনেক ডিবেট হতে পারে। আই থিঙ্ক সেটাই হলো এখন পয়েন্ট, যে পয়েন্টটা ব্যারিস্টার ইমরান সিদ্দিকীও বললেন, যে বর্তমান আইনমন্ত্রী যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি যখন কোর্টের সামনে ছিলেন, সুপ্রিম কোর্টের সচিবালয়ের মামলায়, তখন উনি কিন্তু বলেছেন যে সচিবালয়ের ব্যাপারে আমার দ্বিমত নেই। এখনও উনি যেটা সংসদে বলছেন যে আমরা এই আইনগুলো আবার হয়তো করব, একদম যে করবে না সেটাও বলছে না। সো এখানে এখন পূর্ববর্তী বক্তারা সবাই মানে খুবই হতাশা ব্যক্ত করেছেন যে এগুলো এখন একদম হবে না, সবই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে, আমরা কিছুতেই এগুলো আবার ফিরে পাবো না। আমার মনে হচ্ছে আমাদের এই কথা বলার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সংসদে যারা আছেন, যাদের হাতে এই ক্ষমতা আছে এখন পর্যন্ত এই আইনগুলো আবার আমাদের সামনে নিয়ে আসা, আমাদেরকে ফেরত দেওয়া, তাদের বোঝা যে আসলে এই পরিবর্তনটা সবাই চাইছে, একটা পজিটিভ চেঞ্জ চাইছে। আমরা ওই পিছনের দিকে যেতে চাই না, যেখানে নির্বাহী বিভাগে যারা আছেন তারা বিচার বিভাগকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে দমন করার জন্য। এই একটা বেসিক চেঞ্জ তো আমরা চাচ্ছি, এবং এই বেসিক চেঞ্জের জন্য এই দুটি আইন প্রয়োজন ছিল। এবং সবাই যাতে, বিচারপ্রার্থীরা যারা আছে, রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, তারা যাতে বিচার পেতে পারেন, ন্যায় বিচার পেতে পারেন, এই জন্য আমাদের এই দুইটা চেঞ্জ। সো এই ক্ষেত্রে আমরা যদি প্রথম আইনটার কথা বলি, যেটা বিচারপতি বিচারক নিয়োগের ব্যাপারে, সেখানে অনেক কথা বলা হয়েছে যে এখানে যে স্ট্যান্ডার্ডসগুলো নিয়ে আসা হয়েছে এগুলো হয়তো আর একটু ভালো করা যেত, কিন্তু যতদূর করা হয়েছে তাতে দুটো বড় জিনিস হয়েছে। একটা হচ্ছে যে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অভিজ্ঞতা কতদূর,
শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তো অবশ্যই আছে, কিন্তু ওই পর্যায়ে আসলে তাদের অভিজ্ঞতা, এক্সপার্টিজ এগুলো কত দূর আছে, এগুলো যাচাই করার জন্য একটা অবজেক্টিভ একটা মানদণ্ড তৈরি করা হয়েছিল এবং সেটা যাচাই করার একটা প্রক্রিয়াও তৈরি করা হয়েছিল। দুটো জিনিস যেগুলো আমাদের আগে সেভাবে ছিল না। হয়তো কোনো একটা মানদণ্ড ফলো করতেন চিফ জাস্টিস, কিন্তু কারো জানার কোনো স্কোপ ছিল না, এটা কারো সামনে ছিল না। আর প্রসেসটাও ছিল যে ওনাকে কনসাল্ট করে তারপর ডিসিশনটা, বা কোনো কোনো ক্ষেত্রে কনসাল্ট না করেছে। এই দুইটা জিনিস এসছে। এটা যেমন বিচার ব্যবস্থার জন্য সুবিধা, আমার মনে হয় আলটিমেটলি নির্বাহী বিভাগে যারা আছেন, সরকারে যারা আছেন, তারা যদি আরও ব্যাপক পরিসরে শুধু জুডিশিয়ারিকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করা, কন্ট্রোলের ব্যাপারটা থেকে ওরা যদি একটু সরে যান, তারা বুঝবেন যে এটা ওনাদেরও উপকার হবে। কারণ আলটিমেটলি ওনারাও ফেয়ার জাস্টিস সেখান থেকে পাবেন, শুধুমাত্র যেই ডিসিশনগুলো চাচ্ছেন সেটা না। তো এই আইনটা অবশ্যই আমাদের আবার লাগবে, এবং এখানে যে ছোটোখাটো ইমপ্রুভমেন্ট হতে পারে সেটা তো এখনও করা সম্ভব, এবং সেটা নিয়ে আই থিঙ্ক কথা বলাটা দরকার। এবং আমরা আই থিঙ্ক সবাই স্বীকার করবেন, সরকারও যারা আছেন, যে এই আইনটা হওয়ার পরে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো আগের নিয়োগে, মানে ইভেন ইন্টারিমের সময় যে নিয়োগ হয়েছে তার আগের নিয়োগের চাইতে বেটার হয়েছে, অনেক কেপেবল লোকজন এসছেন ডেফিনেটলি। এবার এটা আমরা লয়াররা অবশ্যই স্বীকার করি, আমরা দেখছি আমাদের সামনে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জুডিশিয়াল সচিবালয় নিয়ে, যেটা এখানেও আমরা যে মানে জুডিশিয়ারির কাছে পুরো নিয়ন্ত্রণ, নিজেদের ফাইন্যান্সিয়াল নিয়ন্ত্রণ না থাকার কারণে কী কী দেখেছি, এমন অবস্থা যে একজন জাস্টিস একটা পেন ড্রাইভ কিনবেন যেখানে ওনার ডকুমেন্টসগুলো রাখবেন, সেটার জন্য ওনার একটা বিশাল, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে কী প্রক্রিয়ার মধ্যে যেতে হয় ওইটার অনুমোদন পাওয়ার জন্য, ওটা যাতে ফাইনালি ওটার জন্য খরচ একটা করা হয়, ডিসবার্স করা হয়, ওটা উনি নিতে পারেন। ওই প্রসেস থেকে ওনাদের অবশ্যই মুক্ত হওয়া উচিত, ওটা তো একটা মিনিমাম জিনিস। কিন্তু এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলে গেছেন আই থিঙ্ক একজন পূর্ববর্তী বক্তা, যে জুডিশিয়ারির কাছে পরিপূর্ণ কন্ট্রোল যে চলে আসবে, যে তারা তাদের নিজেদের সিস্টেমটা কিভাবে পরিচালনা করবেন। তার মধ্যে শুধু জুডিশিয়ারিতে যারা আছেন তারা না, জুডিশিয়াল স্টাফও যারা আছেন সেখানে, তাদের নিয়ন্ত্রণে তাদের কাছে আসবেন। এখন যে সমস্যায় আপনারা সবাই যারা বিচার প্রার্থী যারা যেটাতে ভুগছেন, যে কোনো স্বচ্ছ প্রক্রিয়া আপনারা পাচ্ছেন না, তাই না? একটা ফাইলিংয়ে যাবেন, একটা ফাইল এই কোর্ট থেকে ওই কোর্টে যাবে, সব কিছুর জন্য আপনাদের সেখানে বিভিন্ন ধরনের খরচ দিতে হচ্ছে। কোনো কিছু কিন্তু স্বচ্ছভাবে আনফর্চুনেটলি হয় না। এটা নিয়ে আমরা কেউ কথা বলি না, কাজও করতে পারি না, কোনো পরিবর্তন আনতে পারছি না। এগুলো আনতে হলে সেখানে যারা কাজ করেন তাদেরকে তো একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে। সেই সুযোগটা কোর্টের কাছে দিয়ে দেওয়া হচ্ছিল, যদি এই সচিবালয়টা থাকতো। সো এখন আমাদের সামনে সচিবালয় নিয়ে দুটো পথ খুলেছে। একটা হচ্ছে সংসদ চাইলে আবার এই ডিসকাশন করে টোরে তাদের যে কনসার্নগুলো ছিল, এবং এই কনসার্নগুলো কিছু কিছু আছে যে সচিবালয়ের ব্যাপারটাও কিন্তু আরও ইমপ্রুভ করা যেত নিশ্চয়ই, সেখানে আরও পরিষ্কার করা যায় কী কী স্ট্যান্ডার্ড, আরও কোনো কনফ্লিক্টের ব্যাপার থাকলে সেটা দেখা যেতে পারে। কিন্তু এখন সংসদ যদি সরাসরি মুভ না করে, এখন আরেকটা প্রক্রিয়া খুলে গেছে, যেহেতু ডক্টর মজুমদার এখানে পিটিশনের হয়ে একটি পিটিশন কোর্টের সামনে নিয়ে এসছেন, যেটা বলা হয়েছে যে স্থগিত ছিল না কিন্তু পুরো রায়টা যেটা হাইকোর্ট দিয়েছিল, এখন কিন্তু কোর্টও কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারেন, সেই সুযোগটা আমাদের সামনে আছে। এখন কোর্ট সেই ভূমিকাটা নেবেন, তার আগে সংসদ একটু ত্বরান্বিত হয়ে একটা ভূমিকা নেবে কিনা, এগুলো আমরা দেখব নেক্সট কিছু দিনের মধ্যে। বাট আই থিঙ্ক যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের কোনোভাবে পিছু হাঁটা যাবে না। উই মাস্ট হ্যাভ দ্য সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট ব্যাক, এটা একদম এসেনশিয়াল আমাদের জন্যে। এটা আমাদের 50 বছরের বেশি একটা আকাঙ্ক্ষা, এবং এটা খুবই নেসেসারি। কারণ আমি শেষ কথাটা জাস্ট একটু বলতে চাচ্ছি, যে আই থিঙ্ক যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্যে আরেকটা ইম্পর্টেন্ট ল কিন্তু এর মধ্যে, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং ন্যায় বিচারের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ল এর মধ্যে অনুমোদন করা কিন্তু হয়েছে, যে আমাদের ফৌজদারি কার্যবিধি যেটা ইন্টারিমের সময় হয়েছিল সেটা কিন্তু আপহোল্ড করা হয়েছে, সেটা বাতিল করা হয়নি। এবং সেটার মধ্যে কিন্তু অনেক কিছু বলা আছে, যে পুলিশ আপনাকে গ্রেফতার করলে তখন আপনার কী কী রক্ষা কবচ থাকবে, আপনাকে যদি একটা মামলাতে শোন অ্যারেস্ট করা হয়, আপনারা সবাই জানেন যে একজন হেফাজতে থাকাকালীন সময় আমরা প্রায় দেখি তাকে আবারও শোন অ্যারেস্ট করানো হয়, এবং সেই শোন অ্যারেস্ট করার সময় কী কী নিয়ম কানুন ফলো করতে হবে, এগুলো সব এই আইনের মধ্যে আছে, যে এগুলো সব আইনের মধ্যে চলে এসছে। কিন্তু আমরা দেখছি আইনে চলে এসছে ইন্টারিমের সময়, কিন্তু সেই সময় থেকে এখন অবধি ওই আইনটা ফলো করা হচ্ছে না। সো আমরা যদি ইন্ডিপেন্ডেন্স চাই, তাহলে আমাদের ইনসিস্ট করতে হবে যে আইনটা অনুমোদন করা হয়েছে সেটাও যাতে প্রপারলি অনুসরণ করা হয়। একেবারে লাস্ট যদি 30 সেকেন্ড একটু কাইন্ডলি দেন, একটু সময় নিই। ওকে, সো শেষ কথাটা ছিল যে আই থিঙ্ক আমাদের
জি, ওই আইনটা আমাদের এসছে, পজিটিভ আইন, ইন্টারিমের সময় এসছে, এবং ওই আইনটা ধরে রেখে, এবং গভর্নমেন্ট ওটা সময় সীমিত করতে না 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 আমি অন্য বক্তা আছেন, একটু শেষ করতে চাচ্ছি। সো এই আইনের বাইরে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমাদেরও কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন সংস্কারের কথা বলছি, খালি ভবিষ্যতের সংস্কারের কথা না ভেবে আমাদের সামনে যা হচ্ছে সেটা নিয়েও কিন্তু সচেতন হয়ে মুখ খোলা দরকার। সো যে এই আইনগুলোর প্রেক্ষাপট, মানে এই আইনগুলোর দুটো আইনের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটটা ছিল যে জুডিশিয়ারি নিয়ে আমাদের পাবলিকের আস্থা অনেক কমে গেছে। আমরা সবাই মনে করছি যে জুডিশিয়ারিকে আসলেই সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এই কথাগুলো আপনার এই ত্রয়োদশ সংশোধনী রায়টা যদি পড়েন, সেখানেও দেখবেন যে এগুলোর প্রতিফলন পাবেন, খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এবং অতীতে আমাদের এই গত 15 বছরের বা 17 বছরের কথা যদি বলি, আমরা দেখেছি কী কী ঘটনা ঘটে গেছে। সেই জাস্টিস এস.কে. সিনহাকে কীভাবে জোর করে বাংলাদেশ থেকে বিদায় করা হলো, কিন্তু পরবর্তীতে দেখেন এত বছর পার হয়ে গেছে, সেটা নিয়ে আমরা আমাদের এই নাগরিক সমাজ থেকে সেরকম কোনো দাবি দেওয়া কখনো উঠাইনি যে এটার একটা সুরাহা হোক, আমরা জানি, আমরা যেন জানতে পারি কেন, কাদের ভূমিকা এখানে ছিল ওনাকে এভাবে বিদায় করা। এরপরে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম আমাদের সুপ্রিম কোর্টে অবস্থান নিলেন আমাদের ছাত্ররা, আর অনেকে সেই অবস্থানের মুখে প্রায় আমাদের পুরো অ্যাপেলেট ডিভিশন তখন পদত্যাগ করলেন। এরপরে আমরা দেখলাম আবার তাদের দাবির মুখে অনেকজন জাজকে হঠাৎ করে বসিয়ে দেওয়া হলো। তাদের মধ্যে কয়েকজন জাজ ছিলেন যাদেরকে আমরা জানতাম খুবই দক্ষ, এবং তাদের থেকে আমরা অনেক ধরনের ন্যায় বিচার, এবং খুব ন্যায় বিচার না, মাইল ফলক রায়ও পেয়েছি। এমন জাজদেরকেও সেখান থেকে বসিয়ে দেওয়া হলো। তাদেরকে পরবর্তীতে রিমুভও করা হয়নি, কয়েকজন শেষমেশে নিজেরা পদত্যাগ করেছেন। জাস্টিস সিনহাও খেয়াল করবেন পদত্যাগ করেছেন। এরপরে দেখেন, আপনারা হয়তো তাকে অনেকে পছন্দ করেন না, আমাদের একজন চিফ জাস্টিস খায়রুল হক, উনি এখন অনেক মাস, যিনি ওই কন্ট্রোভার্সিয়াল আমাদের সেই ত্রয়োদশ সংশোধনীর যে রায়টা সেটাও দিয়েছেন। এর বাইরে অন্যান্য কিছু রায় আছে যেগুলো নিয়ে অনেকের সমস্যা আছে, কিন্তু উনি এখন অনেক মাস ধরে জেলখানায়। কিসের জন্যে? ওইসব রায় লেখার জন্য না। উনি জেলখানায় কেন আছেন? জেলখানায় ওনাকে বিভিন্ন জুলাই হত্যা মামলায়, আমি বলতে পারি সম্পূর্ণ মিথ্যাভাবে ওনাকে সেখানে জড়ানো হয়েছে। মিথ্যাভাবে বলছি কেন? কারণ এতগুলো মাস পার হয়ে গেছে, কিন্তু এখন অবধি কোনো চার্জশিট নাই যেখানে বলা হচ্ছে যে জাস্টিস খায়রুল হক ওখানে দাঁড়িয়ে গুলি চালিয়েছেন অথবা গুলির নির্দেশনা দিয়েছেন। এটা নিয়ে আমরা কি মুখ খুলছি? নাগরিক সমাজ, সুশীল সমাজ, সুজন, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন, বার সমিতি, কেউ না, চুপ হয়ে আছি। কোর্টগুলো তাও জামিন দিচ্ছে, কিন্তু অনেক সময় কোর্টের যেটা করতে হচ্ছে, আমরা আমাদের দুইজন জাস্টিস যারা আমাদের সামনে আছেন ওনাদের ব্যাপারে আমরা দেখতাম যে ওনারা কোনো রায় দেওয়ার সময় ওনাদের সামনে যে কাগজপত্র, সামনে যে দুই পক্ষের আইনজীবী এবং ওনাদের বিবেক, এই তিনটা জিনিস বিবেচনা করে ওনারা রায় দিতেন। কিন্তু এখন এবং অতীতে যেটা আমরা দেখেছি, বিভিন্ন সময় বিচারপতিদের সেটা করা সম্ভব হয় না, তাদের পিছনে তাকাতে হয়, করিডোরে কোন গোয়েন্দা বাহিনীর কে আছে, কী রিপোর্ট করছে, এটা তাদের ভাবতে হয়। অনেকের এত বেশি অনেক চিন্তা থাকে, তারা তাই করেন। অতীতে দেখেছি জাস্টিস সিনহা যখন গেছেন, আমার মনে হয় গোয়েন্দা বাহিনীর কারণে উনি গেছেন। যারা রিজাইন করেছেন মেবি তাদের সামনে লোকজন ছিল, তাদের ভয় ছিল, ভীতি ছিল, সেই জন্য চলে গেছেন। এখন খায়রুল হক কেন বেরোতে পারছেন না? জামিন দেওয়ার পরেও ভাবতে হচ্ছে পরবর্তীতে কি হবে, যে জাস্টিস জামিন এখানে দিচ্ছেন এখনো না, তারপরে আবার শোন অ্যারেস্ট করা হয়েছে। আমি সেই জন্যই বলছি যে আমাদের এই দুইটা আইনের পক্ষে অবশ্যই বলবো যে এই দুইটা আইন পুনর্বহাল হোক, আরও ভালোভাবে, আরও শক্তভাবে, কিন্তু পাশাপাশি এই প্র্যাকটিসগুলো যদি আমাদের বন্ধ না হয়, শুধু এই দুই আইনটা নিলে আমাদের কিন্তু কাজ হবে না। সেই জন্য আমাদের সিলেক্টিভ না হয়ে ইভেন যাদেরকে প্রতিপক্ষ মনে করছেন তাদের জন্য কিন্তু ন্যায় বিচার দাবি আমাদের করতেই হবে ইমিডিয়েটলি। ধন্যবাদ।